বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনায় আছি আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন কোর্সের আন্তর্জাতিক বাণিজ্যের অর্থায়ন বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যাচ্ছি আজকের আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক বাণিজ্যে অর্থ প্রদান পদ্ধতি। আন্তর্জাতিক যে বাণিজ্যটা সংঘটিত হয়ে থাকে সেখানে আমরা যেভাবে আমাদের আমদানিকারক এবং রপ্তানিকারকের মাধ্যমে যেভাবে লেনদেন হয়, সেই লেনদেন পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব, যে কিভাবে সাধারণত এই বাণিজ্যগুলোর পেমেন্ট হয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ফলে যে ঋণ হয়, রপ্তানিকারক না হয় আমদানিকারক অথবা এক বা একাধিক আর্থিক প্রতিষ্ঠান এদের সমন্বয়ে সেই ঋণটা প্রদান করা হয়। সম্পূর্ণ ব্যবসায় চক্রের মোট অর্থায়ন অনেক ক্ষেত্রে রপ্তানিকারককে বহন করতে হয়, যা সর্বশেষ আমদানিকারক বহন করে। এ ধরনের ঋণকে সাপ্লায়ার ক্রেডিট বলে। কিছু কিছু ক্ষেত্রে রপ্তানিকারকের ব্যাংক অর্থায়নের প্রয়োজন হয় যখন তার নগদ প্রবাহ বৃদ্ধি পায়। অন্যদিকে রপ্তানিকারক অর্থ সরবরাহে আগ্রহ প্রকাশ করে না, তখন আমদানিকারক নিজেই তার ব্যাংকের মাধ্যমে অভ্যন্তরীণ বাহ্যিক অর্থ সংস্থানের ব্যবস্থা করে। ব্যবসায় অর্থ সংস্থানে ব্যাংক উভয় দিক থেকে প্রভাব বিস্তার করে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্য সংগঠিত হয়, সে বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমদানিকারক যখন রপ্তানিকারককে পেমেন্ট করতে চায়, সেই পেমেন্টটা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সেটা আমরা দেখবো। এখানে এক বা একাধিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জড়িত থাকে, আমদানিকারক রপ্তানিকারক এই পক্ষগুলো জড়িত আছে। আমরা বিস্তারিত আলোচনার জন্য যাচ্ছি পরবর্তী স্লাইডে। আন্তর্জাতিক লেনদেনে আমদানিকারক ও রপ্তানিকারকের দিক বিবেচনা করে 5টি মৌলিক অর্থ প্রদান পদ্ধতি নির্ধারণ করা হয়। পদ্ধতি সমূহ নিম্নরূপ: একটা হলো পূর্ব পরিশোধ, একটা প্রত্যয়পত্র, ড্রাফট প্রেরণ এবং মুক্ত হিসাব। নিচে আমরা পরের স্লাইডগুলোতে আমরা এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। পূর্ব পরিশোধ পূর্ব পরিশোধ বলতে বোঝায় যে এখানে আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে আমদানি রপ্তানির যে গুডস এন্ড সার্ভিস, সেটা আমদানি হবে বা রপ্তানি হবে, সেটা চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রেতাকে অর্থ প্রদান করবে, অর্থাৎ রপ্তানিকারককে অর্থ প্রদান করবে। এই ক্ষেত্রে পণ্য বা সেবার প্রাপ্তির সঙ্গে সঙ্গে লেনদেন হয় না, চুক্তির সঙ্গে সঙ্গে লেনদেন হয়। অর্থাৎ
গুডস বা গুডস যখন আমদানিকারকের নিকট পৌঁছবে তখন কিন্তু এটার লেনদেন সম্পন্ন হয় না, লেনদেন সম্পন্ন হয় যখন চুক্তি হয় তার সাথে সাথে। রপ্তানিকারীর কোনো কারণে আমদানিকারকের প্রতি সন্দেহ থাকলে অগ্রিম প্রদান করা হয়ে থাকে। এরকম পরিস্থিতি সাধারণত নতুন ক্রেতা বা বিক্রেতার ক্ষেত্রে হয়ে থাকে। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক থাকলে অগ্রিম প্রদানের দরকার পড়ে না। তবে এই পদ্ধতি ক্রেতার জন্য ঝুঁকিপূর্ণ, কারণ পণ্য প্রেরণ বা সরবরাহ বিক্রেতার উপর নির্ভর করে। কারণ এক্ষেত্রে আমদানিকারককে টোটাল রিস্ক বহন করতে হয়, কারণ সে পণ্য হাতে না পেয়েই কিন্তু রপ্তানিকারককে সকল পেমেন্ট দিয়ে দেয়। এবং দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি রপ্তানিকারী গুডস সার্ভিস প্রদান করতে ফেল হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ সাফার করতে হয় আমদানিকারককে। নেক্সট আছে হলো খোলা হিসাব পদ্ধতি। বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে এটি একটি অন্যতম পদ্ধতি। এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে চুক্তি অনুসারে লেনদেন সম্পন্ন করার আগেই পণ্য উৎপাদন ও সরবরাহ করতে হয়। খোলা হিসাব পদ্ধতিতে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে অর্থ সংগ্রহের জন্য ক্রেতা হস্তান্তরযোগ্য দলিল বিক্রেতাকে প্রদান করে। এক্ষেত্রে বিক্রেতা ক্রেতার প্রতি বিশ্বাস পায় এবং বিক্রেতার অর্থের প্রয়োজনে বাট্টার মাধ্যমে সেই হস্তান্তরযোগ্য দলিল বিক্রয় করে অর্থ সংগ্রহ করতে পারে। তবে রপ্তানিকারীরা সহজে এই পদ্ধতি গ্রহণ করে না। এই পদ্ধতি বাংলাদেশে তেমন প্রচলিত নয়। এক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো যে ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে যখন লেনদেন হয় তখন দেখা যাচ্ছে যে আমদানিকারক হস্তান্তরযোগ্য দলিল রপ্তানিকারককে প্রদান করে এবং রপ্তানিকারক সেই দলিল মাধ্যমে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অর্থ সংগ্রহ করে, অথবা তার নির্দিষ্ট প্রয়োজনের আগে যদি অর্থের প্রয়োজন পড়ে তাহলে বাট্টার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান থেকে সে অর্থ পেতে পারে। প্রত্যয়পত্র বা ঋণপত্র, যেটা বর্তমান বৈশ্বিক বাণিজ্যে বহুলভাবে প্রচলিত, এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। আমদানিকারককে প্রথমে রপ্তানিকারকের অনুকূলে ব্যাংকে প্রত্যয়পত্র খুলতে হয়। ব্যাংক প্রত্যয়পত্রের মাধ্যমে রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্য সামগ্রীর মূল্য নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ এক্ষেত্রে যে মেকানিজমটা হয়ে থাকে সেটা হলো যে আমদানিকারক হলো তার দেশের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকারকের একটা অনুকূলে প্রত্যয়পত্র খুলে এবং যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের মাধ্যমে ব্যাংক ক্রেতা বা আমদানিকারকের পক্ষে বিক্রেতা বা রপ্তানিকারকের পণ্যের মূল্য প্রদান নিশ্চয়তা প্রদান করে তাকে প্রত্যয়পত্র বলে। এটাই হলো প্রত্যয়পত্র। ব্যাংক কর্তৃক বিভিন্ন প্রকার ঋণের দলিলের মাধ্যমে ঋণ প্রদত্ত ঋণের মধ্যে প্রত্যয়পত্র সর্বাধিক ব্যবহৃত এবং জনপ্রিয়, কারণ আধুনিক ব্যবসা বাণিজ্যে তথা আমদানি রপ্তানি বাণিজ্যে প্রত্যয়পত্র ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। ব্যাংক বিদেশি রপ্তানিকারকের পণ্যের মূল্য প্রদান নিশ্চয়তা প্রদান করে থাকে। প্রত্যয়পত্র সাধারণত তিনটা পক্ষ জড়িত থাকে। একটা হলো ব্যাংক, আমদানিকারক এবং রপ্তানিকারক। ব্যাংক বলতে এখানে আমদানিকারকের ব্যাংক থাকে এবং রপ্তানিকারকের ব্যাংক থাকে। অনেক সময় আবার কনফার্মিং ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংক এখানে থাকতে পারে, চতুর্থ পার্টিও এখানে থাকতে পারে।
আমরা এই প্রত্যয়পত্র যেহেতু খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ একটা উপাদান আন্তর্জাতিক বাণিজ্যের আমদানি রপ্তানির ক্ষেত্রে, আমরা প্রত্যয়পত্রের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা এখন একটু দেখে নেব। প্রত্যয়পত্রে রয়েছে একটা কর্তৃপক্ষ। প্রত্যয়পত্র ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়। প্রত্যয়পত্র মূলত আমদানিকারক ও রপ্তানিকারকের অর্থ প্রদান ও অর্থ পাওনার ব্যাপারে মধ্যস্থতার দায়িত্ব পালন করে। অর্থাৎ এখানে একটা কর্তৃপক্ষ লাগে এবং সেই কর্তৃপক্ষটা হলো ব্যাংক। এই ব্যাংক হলো আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে মধ্যস্থতা হিসেবে কাজ করে, ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে, এবং এটা অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয়। সময় প্রত্যয়পত্র আজীবনের জন্য বা অনেক সময়ের জন্য খোলা হয় না, একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয়। লেনদেনটা যেহেতু একটা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়, তার এর একটা নির্দিষ্ট সময় রয়েছে। অর্থের পরিমাণ, প্রত্যয়পত্রে অবশ্যই নির্দিষ্ট অর্থের উল্লেখ থাকতে হয়, কেননা প্রত্যয়পত্রে উল্লেখিত অর্থের পরিমাণ দেখেই রপ্তানিকারক আমদানিকারকের অনুকূলে সেই পরিমাণ অর্থের পণ্য পাঠাতে সক্ষম হয় বা চেষ্টা করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্দিষ্ট অর্থের পরিমাণ অবশ্যই উল্লেখ থাকতে হবে। পক্ষ, এতে তিনটি পক্ষ থাকে, যেমন ব্যাংক, আমদানিকারক ও রপ্তানিকারক। অনেক সময় এই প্রত্যয়পত্রকে কনফার্ম করার জন্য কনফার্মিং ব্যাংক থাকতে পারে, চতুর্থ পার্টি হিসেবে অথবা থাকতে পারে। হস্তান্তর, এটি হস্তান্তর করা যায় না। প্রত্যয়পত্র শুধুমাত্র রপ্তানিকারকের অনুকূলে ইস্যু করা হয়। রপ্তানিকারক ব্যতীত কেউ এর অর্থ সংগ্রহ করতে পারে না এবং অন্য কারো নিকট এটি হস্তান্তরযোগ্য নয়। চুক্তিপত্র, প্রত্যয়পত্র পক্ষসমূহের মধ্যে চুক্তিপত্র হিসেবে কাজ করে। এটা চুক্তিপত্র হিসেবে কাজ করে। চুক্তিপত্রের উপর ভিত্তি করে মূলত রপ্তানিকারক আমদানিকারকের সাথে বাণিজ্যিক লেনদেন করতে সম্মত হয়। আর জামানত, এটি আমদানিকারকের পক্ষে জামানত হিসেবে কাজ করে, কেননা রপ্তানিকারক কিছু সময়ের জন্য ধারে পণ্য আমদানিকারকের নিকট পাঠায়, এই ধারের জামানত হিসেবে প্রত্যয়পত্র কাজ করে থাকে। ঝুঁকি হ্রাস, রপ্তানিকারক ধারে পণ্য পাঠায়, পরবর্তী নগদ অর্থ পাওয়ার নিশ্চয়তা এই প্রত্যয়পত্র দিয়ে থাকে, ফলে ঝুঁকি হ্রাস করে। অর্থাৎ এটা আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি হ্রাস করে। অর্থাৎ কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে রপ্তানিকারক পণ্য যে পাঠাচ্ছে, সেই পাঠানোর জামানত হিসেবে সে একটা সিকিউর ফিল করে, এবং এর ফলে তার হলো কি ঝুঁকি কমে যায়। সুতরাং ঝুঁকি হ্রাসের ক্ষেত্রেও প্রত্যয়পত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা এর একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স। আমরা এখন দেখে নেব যে প্রত্যয়পত্রের প্রকারভেদ। বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ লেটার অফ ক্রেডিট রয়েছে বা এলসি রয়েছে। এই প্রত্যয়পত্রের প্রকারগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বাস্তব জীবনে। বিভিন্ন জায়গায় এটা আমাদের কাজে লাগবে। সুতরাং এই বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রত্যয়পত্রের যে টাইপস রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ এলসি, তার মধ্যে এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি ইরিভোকেবল এলসি। পৃথিবীর প্রায় সকল ব্যাংক বর্তমানে আইসিসি কর্তৃক প্রকাশিত ইউসিপি এর অধীনে এলসি ইস্যু করে থাকে। ইউসিপি 500 এ এলসি কে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছিল, যেমন রিভোকেবল প্রত্যাহারযোগ্য এবং ইরিভোকেবল অপ্রত্যাহারযোগ্য। কিন্তু এর সর্বশেষ সংস্করণ অর্থাৎ ইউসিপি 600 বলা হয়েছে এলসি তে উল্লেখ না থাকলেও ব্যাংক সমূহ কর্তৃক ইস্যুকৃত সমস্ত এলসি কে ইরিভোকেবল বা অপ্রত্যাহারযোগ্য এলসি হিসেবে ধরে নিতে হবে। এর ফলে রিভোকেবল এলসি বলতে আর কোনো এলসির অস্তিত্ব থাকলো না। ইরিভোকেবল এলসি এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এলসিতে জড়িত স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের, যেমন বেনিফিশিয়ারি, নেগোশিয়েটিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, অ্যাপ্লিক্যান্ট ইত্যাদি অনুমোদন বা সম্মতি ব্যতীত কোনো এলসিকে একতরফা ভাবে প্রত্যাহার, বাতিল বা সংশোধন করা যাবে না। এটি হচ্ছে ইরিভোকেবল এলসি। অর্থাৎ এটাতে যতগুলো পার্টি রয়েছে একটা এলসির সাথে, সবার সম্মতিক্রমে, সবার সাথে সমন্বয় করে এর কোনো সংযোজন, বিযোজন বা কোনো কিছু পরিবর্তন করা যাবে, নচেত এটা করা যাবে না। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে কনফার্মড এলসি। কনফার্মড এলসি ঋণপত্র হচ্ছে
ইস্যুকারী ব্যাংক কর্তৃক অর্থ পরিশোধের একটি অঙ্গীকারনামা। তা সত্ত্বেও কখনো কখনো ইস্যুকারী ব্যাংকের এই নিশ্চয়তা পত্রের উপর বিদেশি সরবরাহকারীগণ অর্থাৎ রপ্তানিকারকগণ আস্থা রাখতে পারে না। এই অবস্থায় তারা ইস্যুকারী ব্যাংকের অঙ্গীকারে অতিরিক্ত তৃতীয় কোনো ব্যাংকের নিশ্চয়তা পেতে চায়, অর্থাৎ যে ব্যাংকটা আমদানিকারকের পক্ষে হয়ে রপ্তানিকারককে অ্যাসিওর করছে, সেই ব্যাংকের অ্যাসিউরেন্স যদি রপ্তানিকারক ধরে আস্থা না পায়, ফুললি স্যাটিসফাইড না হয়, তাহলে তারা তৃতীয় কোনো ব্যাংকের গ্যারান্টি বা নিশ্চয়তা চায় এবং এই অবস্থায় যে তৃতীয় যে ব্যাংকটা রয়েছে সেটাকে নেগোশিয়েটিং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক বলে। এই অবস্থায় যখন কনফার্মিং ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংক যখন নিশ্চয়তা বা কনফার্ম করে, তখন তাকে কনফার্মড এলসি বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে আরেকটি কনফার্মিং আর্থিক প্রতিষ্ঠান এখানে জড়িত থাকে, রিভলভিং এলসি। যে ঋণপত্রের বিপরীতে তার মেয়াদ উত্তীর্ণের পূর্বে যতবার ইচ্ছা ঋণপত্রের মূল্য অতিক্রম না করে যে কোনো মূল্যের জন্য মালামাল জাহাজীকরণ করা যায় এবং কোনো অঙ্কের জন্য শিপমেন্ট কার্যকরী হলে স্বয়ংক্রিয়ভাবে পুনঃব্যবহারের জন্য ঋণপত্রের মূল্য পূর্বাবস্থায় ফিরে যায়, তাকে রিভলভিং ক্রেডিট বলে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ঋণের যে এলসি আছে তার মেয়াদ উত্তীর্ণের পূর্বে এটা এবং দেখা যাচ্ছে যে কোনো মূল্যের জন্য মালামাল জাহাজীকরণ করা যায় এই এলসি ব্যবহার করে, এবং শিপমেন্ট কার্যকর হলে স্বয়ংক্রিয়ভাবে এটা পুনরায় আরেকটা শিপমেন্টের জন্য এটা ব্যবহার করা যায়। এই জন্য একে রিভলভিং বা ঘূর্ণায়মান এলসি বলা হয়। এই ধরনের ঋণপত্রের বৈশিষ্ট্য হচ্ছে ঋণপত্র সংশোধন না করে যতবার ইচ্ছা মালামাল জাহাজীকরণ করা যায়, তবে তা ঋণপত্রের মেয়াদের মধ্যে হবে এবং ঋণপত্রের মোট মূল্য সীমা অতিক্রম করবে না। এখানে মোট মূল্য সীমা অতিক্রম করবে না, এটা একটা বৈশিষ্ট্য। আর যেটা হয়েছে যে যে মেয়াদ দেওয়া রয়েছে ঋণপত্রে, সে মেয়াদের মধ্যেই হবে এবং এটা বারবার ব্যবহার করা যাবে শিপমেন্ট কার্যকরী হওয়ার পরে। নেক্সট আমরা দেখব ব্যাক টু ব্যাক এলসি। যখন একটি মাস্টার এলসি কে ভিত্তি করে তার বিপরীতে নতুন কোনো এলসি ইস্যু করা হয়, তাকে ব্যাক টু ব্যাক এলসি বলে। আমাদের দেশে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে বিদেশ থেকে প্রাপ্ত মাস্টার এলসি বা এক্সপোর্ট এলসি বা মাদার এলসি কে সিকিউরিটি বাবদ ব্যাংকে জমা রেখে উক্ত এলসির বিপরীতে রপ্তানির লক্ষ্যে কাঁচামাল আমদানির জন্য নতুন একাধিক এলসি খোলা হয়। এইসব পোশাক খাতে এসব নতুন এলসি কে ব্যাক টু ব্যাক এলসি বলে। অর্থাৎ এই ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হলো যে রপ্তানিকারক আমদানিকারকের নিকট থেকে যে এলসিটা পায়, সেই এলসিটা আবার তার দেশের যে ব্যাংক রয়েছে সেখানে সেইটাকে জমা দিয়ে বা লিয়েন রেখে সে দেখা যাচ্ছে তার জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল যেগুলো ক্রয় করতে হয় প্রোডাকশনে যাওয়ার জন্য, যে অর্থায়ন প্রয়োজন, সে ফাইন্যান্সিং এর জন্য সেটা আবার দেখা যাচ্ছে যে দেশীয় ব্যাংকের জমা রেখে আবার এলসি খুলে এবং সেই প্রয়োজনীয় পণ্যগুলো আমদানি করে। এই সিস্টেমটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। এটা সাধারণত আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেশি দেখা যায়। অ্যান্টিসিপেটরি এলসি। যে ঋণপত্রে রপ্তানিকারককে অগ্রিম মূল্য পরিশোধের শর্ত উল্লেখ থাকে তাকে অ্যান্টিসিপেটরি এলসি বলে। এটা আবার দুই ধরনের, যেমন রেড ক্লস এলসি এবং গ্রিন ক্লস এলসি। রেড ক্লস এলসি কখনো কখনো পণ্য সরবরাহের পূর্বে রপ্তানিকারক কর্তৃক পণ্য সংগ্রহ, শুল্ক বা বীমা পরিশোধের জন্য অগ্রিম অর্থের প্রয়োজনে পণ্য ক্রেতার নিকট অগ্রিম অর্থ চাওয়া হয়। অর্থাৎ রপ্তানিকারক যখন পণ্য সরবরাহ যখন তাদের মধ্যে কন্ট্রাক্ট হয়ে যায়, পণ্য সরবরাহের পূর্বে তার যে
কিছু ব্যয় আছে, সেই ব্যয়ের জন্য সে আমদানিকারকের নিকট থেকে কিছু অগ্রিম অর্থ চায়। এই অবস্থায় ঋণপত্রে রপ্তানিকারককে যদি অগ্রিম অর্থ পরিশোধের জন্য এলসিতে শর্ত প্রদান করা হয় তবে তাকে রেড ক্লজ এলসি বলে। ইস্যুকারী ব্যাংক কর্তৃক ঋণপত্রে এ ধরনের ক্ষমতা প্রদানের প্রেক্ষিতে অ্যাডভাইজিং ব্যাংক অথবা কনফার্মিং ব্যাংক অথবা নেগোশিয়েটিং ব্যাংক রপ্তানিকারককে এলসিতে উল্লেখিত অর্থ অগ্রিম প্রদান করে। অর্থাৎ যদি এটা লেখা থাকে তাহলে এই রপ্তানিকারককে এই অর্থ প্রদান করা হয়। অগ্রিম অর্থ প্রদানের এই শর্তটি লাল কালি দ্বারা ঋণপত্রের উপরের অংশে লেখা হতো বিধায় একে রেড ক্লজ এলসি বলা হয়। গ্রিন ক্লজ এলসি, এটিও রেড ক্লজ এলসি এর প্রায় অনুরূপ। আর রেড ক্লজ এলসিতে যেসব কারণে অগ্রিম প্রদান করা হয় সেসব কারণ ছাড়াও গুদাম ভাড়া পরিশোধ বাবদ রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের শর্ত থাকে এবং শর্তটি সবুজ কালিতে লেখা হতো বিধায়কে গ্রিন ক্লজ এলসি বলা হয়। এই গ্রিন ক্লজ এলসি স্ট্যান্ড বাই এলসি, এটি ব্যাংক গ্যারান্টির অনুরূপ, তবে গ্যারান্টির চেয়ে এটির ব্যবহার ক্ষেত্রে ব্যাপক এবং বৈচিত্র্যপূর্ণ। সাধারণত আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো গ্যারান্টির পরিবর্তে এটি ইস্যু করে থাকে। চুক্তির অধীন কার্য সম্পাদনে সরবরাহকারী বা ঠিকাদার অথবা রপ্তানিকারক ব্যর্থ হলে আমদানিকারক ক্রেতা স্ট্যান্ড বাই এলসি এর বিপরীতে নগদায়ন দাবি উত্থাপন করে তার ক্ষতি পুষিয়ে নিতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এটি অধিকতর নিশ্চয়তা প্রদান করার বিধায় এটির নাম স্ট্যান্ড বাই এলসি। ক্লিন ক্লজড এলসি, তৃতীয় কোনো ব্যাংক কর্তৃক অ্যাড কনফার্মেশন আরোপ ব্যতীত, আমরা যেটা কনফার্মড এলসিতে দেখেছিলাম যে তৃতীয় কোনো ব্যাংক কর্তৃক অ্যাড কনফার্মেশন আরোপ ব্যতীত স্বাভাবিক প্রক্রিয়া যে এলসি ইস্যু করা হয় তাকে ক্লিন ক্লজড এলসি বলে। রেস্ট্রিক্টেড এলসি, ঋণপত্রের বিপরীতে উপস্থাপিত দলিলাদি নেগোশিয়েট করা বা রপ্তানিকারককে অর্থ পরিশোধের বিষয়ে কোনো নির্দিষ্ট একটি ব্যাংকে সীমাবদ্ধ থাকে তবে তাকে রেস্ট্রিক্টেড এলসি বলে। অর্থাৎ ঋণপত্রের বিপরীতে উপস্থাপিত দলিলাদি নেগোশিয়েট করা বা রপ্তানিকারককে অর্থ পরিশোধের বিষয়টি যদি ঋণপত্রে যে রপ্তানিকারককে যে অর্থ দেওয়া হবে সেটা যদি একটা নির্দিষ্ট ব্যাংকে সীমাবদ্ধ থাকে তাহলে তাকে রেস্ট্রিক্টেড এলসি বলে। অর্থাৎ ওই ব্যাংক ছাড়া সে রপ্তানিকারক অন্য কোনো ব্যাংক থেকে তার ফাইন্যান্সিং করতে পারবে না। ট্রান্সফারেবল এলসি, কোন ঋণপত্রে যদি ট্রান্সফারেবল শব্দটি উল্লেখ থাকে তবে তাকে ট্রান্সফারেবল এলসি বলা হয়। এ ধরনের এলসি প্রথম বেনিফিশিয়ারি কর্তৃক একাধিক দ্বিতীয় বেনিফিশিয়ারির অনুকূলে ট্রান্সফার করা যায়। অর্থাৎ প্রথমে যার অনুকূলে এটা দেওয়া হয়েছিল সে একাধিক বেনিফিশিয়ারির অনুকূলে এটা ট্রান্সফার করতে পারে, কিন্তু দ্বিতীয় বেনিফিশিয়ারি অর্থাৎ যাকে দেওয়া হলো সে পুনরায় অন্য কোনো পক্ষকে এটা ট্রান্সফার করার অধিকার রাখে না। ক্লিন ক্রেডিট অ্যান্ড ডকুমেন্টারি ক্রেডিট, এখানে যে ঋণপত্রের বিপরীতে অর্থ প্রাপ্তির জন্য রপ্তানিকারককে শুধুমাত্র বিল অফ এক্সচেঞ্জ ছাড়া আর কোনো ডকুমেন্ট উপস্থাপন করতে হয় না তাকে ক্লিন ক্রেডিট বলে। অর্থাৎ অর্থ প্রাপ্তির জন্য শুধুমাত্র বিল অফ এক্সচেঞ্জ ছাড়া আর কোনো কিছু প্লেস করতে হয় না, সেটাই হলো ক্লিন ক্রেডিট। পক্ষান্তরে যে ঋণপত্রের বিপরীতে অর্থ প্রাপ্তির জন্য রপ্তানিকারককে অর্থ প্রাপ্তির জন্য পণ্য জাহাজীকরণের প্রমাণস্বরূপ রপ্তানিকারককে বিল অফ এক্সচেঞ্জ ছাড়াও অন্যান্য ডকুমেন্ট যেমন কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ ল্যাডিং, এয়ারওয়ে বিল, টিআর, আরআর, সার্টিফিকেট অফ অরিজিন ইত্যাদি উপস্থাপনের প্রয়োজন হয় তাকে ডকুমেন্টারি ক্রেডিট বলে। ক্যাশ এলসি, যেসব ঋণপত্রের বিপরীতে ইস্যুকারী ব্যাংকের নিজস্ব নষ্ট অ্যাকাউন্টের স্থিতি ডেবিট করত বিদেশি রপ্তানিকারকের ব্যাংকের পাওনা পরিশোধ করতে হয় তাকে ক্যাশ এলসি বলে। অর্থাৎ
যে আমদানিকারকের যে ব্যাংক রয়েছে তার যে নষ্ট অ্যাকাউন্ট এর স্থিতি, সেই নষ্ট অ্যাকাউন্টের থেকে ডেবিট করে যদি রপ্তানিকারকের পাওনা পরিশোধ করতে হয় তাহলে তাকে ক্যাশ এলসি বলা হয়। বার্টার এলসি, আমরা এটা বার্টার শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, কারণ বার্টার বলতে এখানে সাধারণত আমরা বুঝি যে একটা পণ্য বিনিময়, এখানেও কিন্তু একটা বিনিময় হয়ে থাকে। দুটি দেশের মধ্যে পণ্যের বিনিময় পণ্য আমদানির জন্য এ ধরনের এলসি ইস্যু হয়ে থাকে। এক পক্ষের দেখা যায় এক পক্ষের যে পণ্যের মূল্য অন্য পণ্যের বিনিময়ে মূল্য দ্বারা সমন্বয় করা হয়। এখানে অর্থাৎ আমদানিকারক এবং রপ্তানিকারক যে পণ্য আমদানি রপ্তানি করবে তার একটার সাথে আরেকটা পণ্যের বিনিময়ের মাধ্যমে এটা মূল্য সমন্বয় করা হয়। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হতে এর মূল্য পরিশোধ করতে হয় না। অর্থাৎ দেখা গেল যে কোনো একটা দেশ থেকে যদি অন্য একটি দেশ কোনো পণ্য আমদানি করে, তাহলে দেখা যাচ্ছে সেগুলোটা ওই আমদানিকৃত দেশ থেকে অন্য একটা পণ্যের বিনিময়ে সেটাকে অ্যাডজাস্ট করা হয়। এটা হলো বার্টার এলসি। ড্রাফট, আমরা নেক্সট গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটিতে এখন আমরা চলে যাচ্ছি। ড্রাফট পেমেন্টের, আন্তর্জাতিক বাণিজ্য পেমেন্টের অন্যতম একটা মাধ্যম। ঋণপত্রের অধীনে আমদানি সংক্রান্ত ব্যয় লাঘবের উদ্দেশ্যে এবং কিছুটা নমনীয়তা বজায় রাখার জন্য বিদেশি ক্রেতা অনেক সময় সংগ্রহ ভিত্তিতে বিক্রেতাকে রপ্তানি দলিলপত্র পাঠাতে নির্দেশ দেন। ক্রেতা এই পদ্ধতি মূল্য পরিশোধের বিপরীতে দলিল প্রদান অথবা নগদ মূল্যের বিপরীতে দলিল প্রদান নামে অভিহিত। এই পদ্ধতিতে বিক্রেতা অনুমোদিত ডিলারের মাধ্যমে বিনিময়ে বিল সহ সংশ্লিষ্ট রপ্তানির দলিলপত্র ক্রেতার কাছে পাঠিয়ে থাকেন। অনুমোদিত ডিলার পরবর্তীতে সংগ্রহ ভিত্তিতে মূল্য প্রাপ্তির জন্য ক্রেতা দেশের কোনো ব্যাংকের কাছে দলিলগুলো পাঠিয়ে দেন। ক্রেতা দেশের ব্যাংক এ পর্যায়ে রপ্তানিকারকের নির্দেশ মোতাবেক মূল্য প্রদান সাপেক্ষে দলিলগুলো ক্রেতার কাছে হস্তান্তর করে। অর্থাৎ টোটাল প্রসেসটাতে দেখা যাচ্ছে যে দলিলগুলো রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলো আমদানিকারক একটা ডিলারের মাধ্যমে আমদানিকারকের দেশের একটা অনুমোদিত যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেখানে পাঠিয়ে দেন। সেই ইনস্টিটিউশন আমদানিকারকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় দলিল প্লেসের মাধ্যমে সেটা হলো রপ্তানিকারকের অর্থ পরিশোধ করার ব্যবস্থা করে থাকে। এটা হলো ড্রাফট। প্রেরণ বা হস্তান্তর অথবা যেটাকে আমরা কনসাইনমেন্ট বলে থাকি। কনসাইনমেন্ট হস্তান্তরের এই ব্যবস্থায় রপ্তানিকারক আমদানিকারকের বরাবর পণ্য সামগ্রী পাঠিয়ে দেন, যেখানে পণ্যের প্রকৃত মালিকানা রপ্তানিকারক নিচে থাকেন। আমদানিকারক তার মজুদের পরিমাণ বাড়াতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তৃতীয় পক্ষের নিকট উক্ত পণ্য বিক্রয় না হয় ততক্ষণ পর্যন্ত আমদানিকারক পণ্যের মূল্য পরিশোধ করতে পারে না। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে রপ্তানিকারক আমদানিকারকের বরাবর পণ্য সামগ্রী পাঠিয়ে দিচ্ছে, আমদানিকারক সেটা তার গোডাউনে সে মজুদ রাখছে এবং সেটা যতক্ষণ পর্যন্ত না তৃতীয় কোনো পার্টির কাছে সেটা বিক্রয় হয় ততক্ষণ পর্যন্ত এখানে পেমেন্ট হয় না। সাধারণত এই ক্ষেত্রে সাবসিডিয়ারি কোম্পানিগুলোতে এবং সাবসিডিয়ারি এবং প্যারেন্ট কোম্পানির সাথে এই ব্যবসাটা হয়ে থাকে, কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ। কারণ কোনো ডকুমেন্ট এবং পেমেন্ট ছাড়াই এখানে পণ্য প্রেরণ করা হচ্ছে। সাবসিডিয়ারি এবং প্যারেন্ট কোম্পানির মধ্যে যেহেতু একটা ঘনিষ্ঠ যোগাযোগ থাকে, সেই জন্য এই পদ্ধতিতে ব্যবসা হয়ে থাকে। এখানে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিতে গুডস পাঠায়, সাবসিডিয়ারি কোম্পানি সেগুলো বিক্রি করার পর
অর্থ প্যারেন্ট কোম্পানির কাছে পাঠিয়ে দেয়। এভাবে প্রেরণ হস্তান্তরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে পেমেন্ট হয়ে থাকে। ব্যবসা অর্থায়নের পদ্ধতি, ট্রেড ফাইন্যান্সিং মেথড। ব্যবসা অর্থায়নের পদ্ধতি বা ট্রেড ফাইন্যান্সিং মেথড, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ফাইন্যান্সিং হয়ে থাকে সেই ফাইন্যান্সিং এর মেথড গুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্য বিলের মাধ্যমে অর্থ সংস্থান, ফ্যাক্টরিং বা প্রাপ্য বিল ভাঙানো, লেটার অফ ক্রেডিট, চলতি মূলধন অর্থায়ন, মধ্যমেয়াদী মূলধনী পণ্যের অর্থায়ন, কাউন্টার ট্রেড, ব্যাংকার স্বীকৃতি ইত্যাদি। ব্যাংকার স্বীকৃতি ইত্যাদি আমরা পরবর্তী স্লাইডে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রাপ্য হিসাব বলতে, প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থায়ন। প্রাপ্য হিসাব বলতে দেনাদার, প্রাপ্য বিল ইত্যাদিকে বোঝানো হয়। যখন গুডস এন্ড সার্ভিস বাকিতে বিক্রয় করা হয় তখন এই প্রাপ্য হিসাব তৈরি হয়ে থাকে। এগুলো প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এই সমস্ত সম্পত্তি জামানত রেখে যখন স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা হয় তখন তাকে প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর যখন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল গুলো এনক্যাশমেন্ট হয়, তার পূর্বে যদি আমাদের অর্থের প্রয়োজন হয় তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর জন্য এই সম্পত্তিগুলো জামানত রেখে অর্থায়ন করা যায়। এই অর্থায়নকে বলা হয় প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন। নেক্সট আমরা দেখবো ফ্যাক্টরিং বা প্রাপ্য বিল ভাঙানো। রপ্তানিকারক বাকিতে পণ্য সমূহ জাহাজীকরণ করলে প্রাপ্য বিলের সৃষ্টি হয়। প্রাপ্য বিলের টাকা একটা নির্দিষ্ট সময় পরে পাওয়া যায়, কিন্তু সেই সময় পূর্বেই যদি রপ্তানিকারকের অর্থের প্রয়োজন হয় তখন সে দেখা যাচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে সেই প্রাপ্য বিলের বার্তার মাধ্যমে সে অর্থ সংগ্রহ করতে পারে। একে বলা হয় ফ্যাক্টরিং। আর যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই ফ্যাক্টরিং এর কাজ করে তাকে বলা হয় ফ্যাক্টরিং। এটা সাধারণত তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট, যেটা আমরা আগে বলেছি যে আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত এলিমেন্ট বা পেমেন্টের যে ওয়ে সেটা হলো আমাদের লেটার অফ ক্রেডিট। এটা সাধারণত আমদানিকারক রপ্তানিকারকের অনুকূলে তার দেশের ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারকের অনুকূলে পাঠিয়ে থাকে। যখন আমদানিকারকের অর্থের প্রয়োজন হয় তখন দেখা যাচ্ছে যে সে তার ব্যাংকের মাধ্যমে এই ডকুমেন্ট ব্যবহার করে সে তার আর্থিক প্রয়োজন মেটাতে পারে। এর মাধ্যমে অর্থায়ন করা হয়। এই লেটার অফ ক্রেডিট সাধারণত আমদানিকারক, রপ্তানিকারক, একটা ব্যাংক, এই তিনটা পক্ষ জড়িত। অনেক সময় কনফার্মিং ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংক এর সাথে জড়িত থাকে। এর মাধ্যমে খুব সহজেই আমদানিকারক তার অর্থায়ন করতে পারে। ব্যাংকার স্বীকৃতি, ব্যাংকের স্বীকৃতি সাধারণত বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত হয়। এটি স্বল্প মেয়াদী বাজারযোগ্য একটি সিকিউরিটিজ। রপ্তানিকারক আমদানিকারকের ব্যাংকের উপর আমদানি বিলের অর্থ পরিশোধের জন্য একটি ড্রাফট ইস্যু করে। এই ক্ষেত্রে রপ্তানিকারক যে আমদানিকারক আছে তার ব্যাংকের উপর একটা বিল ইস্যু করে। ব্যাংকের এই স্বীকৃতিতে নির্দিষ্ট মেয়াদে, যেমন আমদানিকারকের ব্যাংক যখন ওই ড্রাফট স্বীকৃতি প্রদান করে তখন সেটি ব্যাংকের স্বীকৃতি রূপান্তরিত হয়। এটার মেয়াদ সাধারণত 30, 60 বা 90 দিনের মধ্যে হয়। এর মধ্যে অর্থ পরিশোধ করা হয়ে থাকে। আর রপ্তানিকারকের যদি প্রয়োজন হয় এর পূর্বে অর্থের, তাহলে সে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা বাট্টা করে অর্থ সংগ্রহ করতে পারে। চলতি মূলধন অর্থায়ন, একজন রপ্তানিকারককে পণ্য রপ্তানিকালে বিভিন্ন স্তরে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে যেসব অর্থ খরচ হয় তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো জাহাজীকরণ পূর্ব খরচ আর একটা হলো জাহাজীকরণ উত্তর খরচ। জাহাজীকরণ পূর্ব খরচাদিকে চলতি মূলধন বলে। জাহাজীকরণ পূর্ব স্তরে রপ্তানিকারকের যেসব খাতে অর্থের প্রয়োজন হলো সেগুলো কাঁচামাল সংগ্রহ, রপ্তানি পণ্য প্রস্তুতকরণ, সমুদ্র বন্দর অথবা বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন এবং জাহাজ ভাড়া, বীমা প্রিমিয়াম, শুল্ক প্রদান ইত্যাদি। এই সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশের অভ্যন্তরে যে ব্যাংক সমূহ রয়েছে সেই ব্যাংক সমূহ রপ্তানিকারককে স্বল্প মেয়াদী ঋণের ব্যবস্থা করে থাকে।
মধ্যমেয়াদী মূলধনী পণ্যের অর্থায়ন, এই ক্ষেত্রে যেসব পণ্য অত্যন্ত ব্যয়বহুল সেসব পণ্যের সমুদয় অর্থ আমদানিকারকের পক্ষে স্বল্প সময়ে একবারে প্রদান করা সম্ভব হয় না, ফলে আমদানিকারক রপ্তানিকারকের নিকট থেকে দীর্ঘমেয়াদী একটি সময় চায়। রপ্তানিকারক আমদানিকারককে এ ধরনের অর্থ প্রদানের সামর্থ্যবান হলেও আগ্রহ প্রকাশ করে না। এই ক্ষেত্রে এই সমস্যা দূর করার জন্য ফরফেট ব্যবহার করা হয়। ফরফেট প্রতিনিধিত্ব অর্থায়নের মতো, অর্থাৎ আমদানিকারক রপ্তানিকারকের সাহায্য ছাড়া একটি প্রমিসরি নোট অথবা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করেন, যা তার ব্যাংকের মাধ্যমে ফরফেটিং করেন। ফরফেটিং লেনদেনের মাধ্যমে প্রাপ্ত অর্থ রপ্তানিকারকের অর্থ পরিশোধ করা হয়। নির্দিষ্ট মেয়াদ শেষে ফরফেটর তার বিল উপস্থাপন করলে আমদানিকারক ফরফেটিং এর সমুদয় অর্থ পরিশোধ করে দেন। এভাবে মধ্যমেয়াদী মূলধনী পণ্যের মাধ্যমে অর্থায়ন করা হয়। কাউন্টার ট্রেড, কাউন্টার ট্রেড হচ্ছে একটি বিদেশি রাষ্ট্র একটি পণ্য বিক্রয়ের সাথে সাথে অন্য একটি পণ্য ক্রয় বা লেনদেন করে এটা বার্টার সিস্টেমের মতো। বার্টার ট্রেড হচ্ছে পণ্যের বিনিময়ে পণ্যের লেনদেন করা। একটি দেশের একটি পণ্য রপ্তানিতে যে অর্থের প্রয়োজন হয় তা যদি রপ্তানিকৃত দেশ থেকে কোনো পণ্য আমদানিতে ব্যবহার হয় তাহলে কাউন্টার ট্রেডের মাধ্যমে অর্থায়ন হচ্ছে ধরা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে দুটি দেশ পরস্পরের পণ্য বিনিময়ের মাধ্যমে অর্থায়নের বিকল্প হিসেবে বাণিজ্য সম্পাদন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। পরিশেষে সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।